শেখ হাসিনা বিরুদ্ধে রায়ের দিন ৩২ নম্বরে যারা গিয়েছিল তাদের প্রতি আপনাদের সমর্থন আছে, নাকি পুলিশ সেনা সদস্যরা অনেকটা বল প্রয়োগ করে যে তাদের ঠেকিয়ে দিল তাদের প্রতি আপনার সমর্থন? এই বিষয়ে দলীয় অবস্থান কি? মানে ছাত্র জনতার স্পিরিটকে আইন শৃঙ্খলা বাহিনী ধরতে না পারা, বুঝতে না পারা, তাদের পরে যে স্টিম রোলার চালানো এবং ফোনে সুস্পষ্টভাবে বলা এরা শিবির, এদেরকে শায়েস্তা করতে হবে, এই যে আরো ফোর্স দেন, এই জাতীয় অবস্থান প্রশাসনের আমরা এটা অ্যালাউ করি না, আমরা এটা সমর্থন করি না। বরং এই জায়গায় এসে প্রশাসন, জনগণ এবং জুলাই স্পিরিটের অবস্থান গ্রহণ করেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। উত্তরটা যদি একটু পরিষ্কার করতেন, মানে ৩২ নম্বর যারা গেছিল তাদের আপনারা সমর্থন করেন? শোনেন, ৩২ নম্বর জনগণের স্পিরিট, জনগণের যে আকাঙ্ক্ষা, এটাকে আমি কিন্তু একটা দলীয় অবস্থান দিয়ে আমরা দমিয়ে রাখতে পারবো না। আমি জনগণের এই আকাঙ্ক্ষাকে আমি আপনার অবস্থানে জানতে চাইতেছি যে জামাত ইসলামী কি ওটা সমর্থন করে, ওটা ভাঙতে যাওয়াটা? জামাত ইসলামী কোনো কর্মসূচি ঘোষণা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এরকম কোনো কর্মকাণ্ড পরিচালনা করে না। যারা গেছিল তাদের সমর্থন করেন কিনা? যারা গেছিল তাদের সমর্থন করেন কিনা? যারা গেছিল তাদের সমর্থন করেন কিনা? খালেদ ভাই, জনগণের স্বতঃস্ফূর্ত স্পিরিটকে আমরা স্যালুট করি। জনগণকে, আমাদেরকে তো জনগণকে নিয়েই কি আমাদেরকে চলতে হবে, কিন্তু প্রশাসনের যে অবস্থান, এই অবস্থানটা আমাদের কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক মনে হয়েছে। মানে যেভাবে রাস্তার উপরে পিটিয়ে একবারে ফ্যাসিস্টের আমলে যেভাবে পিটিয়েছে, এটা অগ্রহণযোগ্য। ওকে, যারা এখানে গিয়েছিলেন তাদেরকে আপনারা স্যালুট করেন এবং সরকার যে তাদেরকে পিটিয়েছে সেটাকে আপনারা অগ্রহণযোগ্য মনে করেন? আমার মনে হয় যে আমার কথাটাকে একটু ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ঠিক করে বলেছি, আমি ক্লিয়ারলি বলছি, আইন শৃঙ্খলা হাতে রাখা, আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়া এবং দেশে যেহেতু একটা স্থিতিশীল অবস্থা এসেছে, এই জায়গায় কিন্তু আমাদের কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার সুযোগ নেই। সেখানে পুলিশ প্রশাসন জনগণের স্পিরিটকে রেসপেক্ট করতে, যে মিউচুয়ালি এটাকে কুললি এটা ডিল করতে পারতো, তাহলে দুইটা জিনিসই এখানে কিন্তু বাস্তবায়ন হতো, কিন্তু সেটা কিন্তু প্রশাসন করতে ব্যর্থ হয়েছে। আমি যতটুকু বুঝলাম যে যেখানে তারা গিয়েছিল সেটা আইন হাতে নেওয়া তাদের ঠিক হয় নাই, কিন্তু জনগণের উপরে পুলিশের বল প্রয়োগ ঠিক হয় নাই। ঠিক ছিল, পুলিশের যাওয়াটা ঠিক ছিল। এটা তাদের স্পিরিট, এটা তাদের আকাঙ্ক্ষা। ওকে, এটাকে সুন্দরভাবে ডিল করলে কিন্তু দুইটা জায়গায় এখানে দেশটা সুন্দরভাবে সরকার বল প্রয়োগ করছে, ওইটা ঠিক হয় নাই। অবশ্যই ঠিক হয় নাই। যারা গেছিল তারা ঠিক, এবং এটা যাওয়াটা ঠিক ছিল না, তারা তো যেতেই পারে। যাওয়ার পরে আমরা যদি তাদেরকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতাম, তাহলে তো এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হতো না। ওকে, আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। যাওয়াটা ঠিক ছিল, কারণ হচ্ছে এটা হচ্ছে স্পিরিট, আর সরকার যে বল প্রয়োগ করে তাদের স্পিরিট থেকে গিয়েছে, এটা তো কোনো দলের ডিসিশনে তারা যায় না। আপনার কাছে মনে হয়েছে যে সরকার জনগণের স্পিরিটের বিপক্ষে কাজ করেছে? ছোট করে যদি মাঝে মাঝে করতেছে, এই ঘটনায়, এই পার্টিকুলার ঘটনায় করছে তার বিরুদ্ধে, তাই তো? এই পার্টিকুলার ঘটনায় সংশ্লিষ্ট যারা জড়িত ছিলেন তারা এখানে জুলাই সংশ্লিষ্ট জড়িত বলে তো কিছু নাই, কারণ সংশ্লিষ্ট জড়িত বলে তো কিছু নাই। আমরা দেখি যে এটা আসলে উপর থেকে অর্ডারগুলি আসে। হাওয়েভার আপনার বক্তব্য পরিষ্কার। উপর থেকে হলে কি প্রধান উপদেষ্টা বলবেন আপনি? আর কাকে বলবো? না, এই জাতীয় জায়গা মনে হয় এভাবে মিন করে না খালেদ ভাই। তাহলে কি কোন পর্যন্ত? মানে শুধু মানে এটা তো পুলিশ প্রশাসনকেই বোঝানো হয়েছে। ওই জায়গাটা ডিসি, শুধু ওই জায়গাটা ডিসি, ওই জায়গার ডিসি তো তার বক্তব্য তো ভাইরাল হয়েছে, তিনি তো একবারে ক্লিয়ার। না, ওই জায়গাটা ডিসি এই অর্ডারটা নিছেন কার কাছ থেকে? পুলিশ কমিশনারের কাছ থেকে, আইজি? এটা ওনাকেই জিজ্ঞেস করা উচিত, উনি কি উপদেষ্টা লেভেল থেকে? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে ওনার ইমিডিয়েট বস থেকেই উনি নিয়েছেন। আর ইমিডিয়েট বস ইমিডিয়েট বস তো এটা ডিএমপি কমিশনার ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন, মানে ডিএমপি কমিশনার এটা ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত, সেটা তো ওনারাই বলতে পারবেন কোথা থেকে। আমার মনে হয় ডক্টর মান্নান, আমি যতদূর জানি এইসব ক্ষেত্রে সরকার প্রধানের বা যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকেন তার সাথে আলোচনা করে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যাপারটা কোনোভাবেই একজন, কারণ এর আগের বার যখন ৩২ নম্বর ভাঙা হয়েছে সরকারের সিদ্ধান্তেই তখন কিছু বলা হয় নাই, এইবার সরকারের সিদ্ধান্তেই সেটা আটকানো হয়েছে। এটা হচ্ছে আমার পরবর্তীতে কিন্তু ছাত্র জনতা সেখানে গিয়েছে,
ছাত্র জনতা ওইবারও বিষয়টা কিন্তু সুন্দর দেখায় নাই। ছাত্র জনতা ওইবারও তাহলে আমাদের বোঝা উচিত ছিল যে জনগণের আকাঙ্ক্ষাও আমাদেরকে ঠিক রাখতে হবে এবং আমাদের আইন শৃঙ্খলাও ঠিক রাখতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইতিমধ্যে বলেছেন যে আমরা মামলা ক্ষমতায় আসলে উঠাই নেব, যেখানে ফজলুর রহমান সাহেব বলেন যে এই বিচার ঠিক হয় নাই, আমরা আসলে এটা বাতিল করব। আওয়ামী আপনি কিন্তু এটা ঠিক বলতেছেন না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তিনি আওয়ামী লীগ করলেও তাকে উঠায় নেওয়া হবে। আমি তার বক্তব্য শুনে এটা আমার কাছে মনে হয় মিথ্যা মামলা কি আপনি উঠাবেন না? জামাত ইসলামী কি মিথ্যা মামলা উঠাবে না? এবং শোনেন, এবং উনি আরো বলেছেন ফুলের টোকাও লাগবে না, আপনারা আমাদের সাথে থাকেন। জামাত ইসলামী সবার আগে 24-এর আন্দোলনের পরে জামাত ইসলামী সবার আগে বলছে যে আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হবে। না, আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হবে না। আমরা বলেছি অপরাধীদের ব্যাপারে যদি কেউ মানে কি নিতে চায়, আইনগত ব্যবস্থা নিতে চায়। আমিরে জামাতের বক্তব্যকে আপনি মিসকোট করছেন। এখানে উনি ক্লিয়ার বলেছেন আমরা সহযোগিতা করব। আপনি ঠিক কোট করেন, আমিরে জামাত কি বলছে আপনি ঠিক কোট করেন। এই যে এখন তো হেলাল ভাই বলতে পারেন নাই যে ওনারা 32 নম্বর এটা এখানে যাওয়া ঠিক ছিল কি আমিরে জামাত কি বলছেন, আমিরে জামাত কি বলছেন সেটা ঠিক কোটটা করেন। আমার কথাটা শেষ করতে দেন। জি আমার কথাটা শেষ করতে দেন। জি শেষ করেন। হেলাল ভাই কিন্তু বলতে পারেন নাই যে এখানে যাওয়া ঠিক ছিল কি ছিল না। আপনি কি বলতে পেরেছেন? আপনি কি বলতে পেরেছেন? আমি ক্লিয়ারলি বলছি। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, দেখেন এই দেশের মানুষরা মানে সেনানিবাসের ভিতরেও কিন্তু শেখ মুজিবের মূর্তি ভেঙেছে। তারপরে হচ্ছে দোসরদের নিষিদ্ধের কথা কিন্তু ভাইরা ভোট পাওয়ার জন্য আজও পর্যন্ত বলতে পারে না। আমরা তো সভা সমাবেশ করে ওপেনলি বলছি যে আওয়ামী দোসরদেরকেও নিষিদ্ধ করতে হবে। কাজেই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য দোসরদের নিষিদ্ধ করতে হবে সেটা তো অন্য কথা। আপনারা জামাত ইসলামের শীর্ষ নেতৃত্ব এইটা বলছেন কিনা যে আপনারা কোন দল নিষিদ্ধ হোক সেই পথে হাঁটতে চান না, বলছেন কিনা এটা মানে বলেন। না, আমরা এই কথা আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আমরাই মাঠে গিয়েছি। বলছেন কিনা তোমরা না বললে আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে, তোরা মিটিং করলে কিসের মাফ করে দিতে হবে এইগুলো আমরা আচ্ছা ঠিক আছে, বরঞ্চ আমাদের শীর্ষ নেতাদেরকে হত্যা করেছে যারা, তাদের ব্যাপারে আপনারা মানে এত মায়া কান্না করেন কেন? যারা মানে যে নেত্রীকে সেনানিবাস থেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারপরে জামায়াত ইসলামের নেতারা, আমার মনে হয় যে ডক্টর আব্দুল মান্নান, জামায়াত ইসলামের নেতারা সারা দেশে যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আমি একটু বলি ডক্টর মান্নান, জামায়াত ইসলামী সারা দেশে যে প্রচারণা চালাচ্ছেন সেই প্রচারণার মধ্যে আওয়ামী লীগ প্রসঙ্গে তারা কি বলছেন সেটা আমরা একটু আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু শুনবো কিন্তু খুব জি একটা কথা খুব ক্লিয়ারলি বলেছেন ভাই যে আমরা আওয়ামী ভোট পাওয়ার জন্য এরকম বক্তব্য। ভাই কিন্তু বলতেই পারেন নাই ওনারা কি চান, এটা ভাই ক্লিয়ার করুক। আমাদেরকে তৃতীয় অবস্থানে রাখার জন্য আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে ইলেকশন করুক এবং আওয়ামী লীগের দোসররা ইলেকশনে আসুক, এটা ভাইরা চায়, এটা প্রতীয়মান করেছেন। আমি একটা স্পষ্ট কথা বাংলাদেশের জনগণের পক্ষে বলতে চাই, আমি যে আসন থেকে নির্বাচন করছি ঢাকা 6, সেই আসনের শহীদ আনাস যে স্কুলে পড়ে, আমি ওই স্কুলের ট্রাস্টের আমি সেক্রেটারি। শহীদ আনাস সহ আমাদের শহীদদের রেখে যাওয়া সেই রক্তের দাগ মুছায় নাই, আহতদের আহাজারি বন্ধ হয় নাই। এই জায়গায় এসে ওনারা যদি আওয়ামী লীগদেরকে স্বতন্ত্র ইলেকশনের অ্যাডভাইজারি নিয়ে ওনারা যদি ইলেকশন করেন, আগামী বাংলাদেশে এদেশের জনগণ ওনাদেরকে কিভাবে নিবে? জনগণের ডক্টর মান্নান, আপনাদের অ্যাডভাইজারিটা কি আওয়ামী লীগের ভোটারদের? আমরা অ্যাডভাইজারি খুব ক্লিয়ার, আমাদের শহীদদের রক্তের দাগ শুকায় নাই। আওয়ামী লীগ এদেশে নিষিদ্ধ হয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কাজেই তাদের যে কোনো ভাবে কোনো ফরম্যাটে ইলেকশনের কোনো সুযোগ বাংলাদেশে নেই। সেটা তো বাদ। আওয়ামী লীগের ভোটারদের কি বলবেন? নৌকার ভোটারদের, আওয়ামী লীগের ভোটারদেরকে আমাদের তো কোনো কিছু বলার নেই, তাদের যে বিবেক বুদ্ধি আছে সেটা দিয়েই তারা বিবেচনা করবে 5ই আগস্টের পরে কারা মামলা বাণিজ্য করেছে, কারা চাঁদাবাজি করেছে, কারা দখল করেছে, কারা লুটপাট করেছে, এগুলো বিবেচনা করেই তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। স্পেশালি আমি তো আওয়ামী লীগের লোকদেরকে কোনো অ্যাডভাইস দিতে পারি না। বর্তমানে নিরাপত্তা উপদেষ্টা জনাব ডক্টর খলিলুর রহমান ভারতের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করেছেন জনাব অজিত দোভালের সঙ্গে। এই বৈঠক
বৈঠককে আপনারা আসলে কিভাবে দেখছেন? আপনি কি মনে করছেন যে এই বৈঠক খুব জরুরি ছিল? এই বৈঠকটা কেন হচ্ছে বলে আপনার মনে হয় ডক্টর মান্নান? পুরো বিষয়টা অস্পষ্ট, এখানে যাওয়া দরকার ছিল না। কারণ খেয়াল করেন হেলাল ভাই, এই ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টা পরিষদে থাকতেই দেওয়া হবে না। এখন হচ্ছে ডক্টর খলিলুর রহমান হচ্ছে বিএনপির সবচেয়ে প্রিয় উপদেষ্টাদের একজন। আমার কোনো অসুবিধা নাই। এটা কিন্তু খালেদ ভাই, আমি কিন্তু আমার কথায় যদি আপনার এটা মনে হয় তাহলে আমি মনে আপনি আমাকে আমার ভুল হচ্ছে। আমি বলছি যে পত্রিকা রিপোর্ট দেখলাম যে বলছে যে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার নীতি মেনে চলার জন্য দুই পক্ষকে আহ্বান জানিয়েছে। আমি সেখানে বলছি যে বিএনপি এইটা বিশ্বাস করে। এখন বিএনপির এই বিশ্বাসের সাথে উনার কথা যদি মিলে যায় তাহলে তো আপনি বলতে পারবেন উনি আমাদের না। খালিদ ভাই, এই ব্যাপারে আমাকে একটু টাইম দিবেন। জি জি, একটু ছোট করে যদি বলেন ডক্টর মান্নান। জি জি, আসলে বাংলাদেশ জামাত ইসলামী বরাবরের মতোই কিন্তু ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সাথে প্রতিবেশীদের সম্পর্কের কথা বলে। আমরা আরো খুশি হতাম যে উনি যেরকম ন্যায়ানুগ এবং বাংলাদেশ তার অবস্থান ব্যক্ত করবে, কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া যে বন্দি বিনিময় চুক্তি কিন্তু আমাদের সাথে ইন্ডিয়ার আছে, এ ব্যাপারে উনি কোনো কথা বলেছেন কিনা এটা আমাদের জানা নেই। আর আমাদের ভাইয়েরা সবসময় বলেন, কখনো পক্ষে বলেন কখনো বিপক্ষে বলেন, সুবিধা যেদিকে পান সেদিকে দেখে বলেন। এই সরকারকে কিন্তু ওনারা বারবার অনির্বাচিত সরকার বলেছেন এবং নিরাপত্তা, হ্যাঁ এখনো বলেন। আবার তাদের পরে আস্থা রেখেই আপনারা মানে সেই নির্বাচন তাকে করতে চান। আমার মনে হয় এই তর্কটা একটু আলাদা। কিন্তু তুমি যদি এখন এই সরকারকে বাদ দাও তাহলে বাংলাদেশের গণতন্ত্র সরকার ভবিষ্যৎ কোন দিকে যাবে? হেলাল ভাই, আমার কাছে মনে হয় যে এই তর্কটা আমরা একটু যখন একটু সামনের দিকে যাব তখন বলবো। কিছু প্রশ্ন আপনাদের জন্য কমন রয়েছে, সেই প্রশ্নগুলি আমি একটু করি। আমি মনে করি যে এখানে বাংলাদেশের আদালত কর্তৃক ঘোষিত আসামিদের ব্যাপারে আলাপ আলোচনা থাকার প্রয়োজন ছিল। বাংলাদেশ যে জুলাই আপনি আগেই বললেন যে সেই আলোচনাটা হয়েছে কিনা আমরা তো উনারা আসলে জানবো। কিন্তু অনেকগুলো বিষয়ে তো কথা বের হচ্ছে, কিন্তু এরকম বিষয়ে কোনো কথা আমরা দেখি নাই। ওকে, আমরা একটু হেলাল ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে দুইটা লালদিয়া ও পানগাঁও বন্দরের দায়িত্ব দুই বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে কি শর্তে, সেটা আসলে মানে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব আশিক চৌধুরী ছাড়া আমরা কেউ জানি না, মানে আমি অন্তত জানি না, কেউ জানি না, এটা বলা ভুল। হয়তো হেলাল ভাই জানে, হয়তো মান্নান ভাই জানে। আমরা একটু হেলাল ভাইকে বলবো যে এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন সরকারের শেষ পর্যায়ে এখন? আমি আসলে, আপনি খালেদ ভাই একটা ভালো কোশ্চেন করছেন যে দুইটা বন্দর আপনার দুইটা বিদেশি প্রতিষ্ঠানকে যে ইজারা বা কন্ট্রাক্ট যাই বলেন দিল, এটা তো মনে হয় 30 বছরের চুক্তি, এরকম একটা কি মনে হয় চুক্তি হয়েছে, তাই না? তাহলে পরবর্তী সরকার এইটা কি মানতে বাধ্য, না পরবর্তী সরকার এটা রিভাইজ করতে পারবে? এই জিনিসটা খালেদ ভাই আমার কাছে জানা নেই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অবশ্যই আপনার নির্বাচন পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সিদ্ধান্তটা আমার কাছে মানে সুবিবেচনা প্রসূত মনে হয়নি। আমি একটু ডক্টর মান্নান এই প্রসঙ্গে আপনাকে জানতে চাইবো যে লালদিয়া টার্মিনাল 30 বছর, পানগাঁও 22 বছর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান একটি এবং সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান একটি। এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন? ডেনমার্ক, সুইজারল্যান্ড, পানগাঁও। এবং দেখেন, এ ব্যাপারে আমাদের দলীয় অবস্থান পরিষ্কার করা হয়েছে, সেখানে জামাতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এটা আমরা আগেও একটি বিষয়, স্পর্শকাতর বিষয় ছিল, হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছিল, আমরা সে বিষয়েও আমাদের অবস্থান ব্যক্ত করেছি। বাংলাদেশের নিরাপত্তা স্থিতিশীলতাকেই সবার আগে আনতে হবে। এরপরে যদি এই চুক্তির মাধ্যম দিয়ে বাংলাদেশের উন্নতি অগ্রগতি হয়, সেই বিষয়টাকে জাতির সামনে স্পষ্ট করে সবার মতামত নিয়ে করলে এটা সুন্দর হতো। হেলাল ভাই, আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন যে সরকারের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে এই সরকারি নির্বাচনকালীন সরকারের ভূমিকা পালন করবেন, আপনারা এইটাতে সন্তুষ্ট কিনা, নাকি আপনারা সরকারে কোনো অন্তর্ভুক্তি বা বিয়োজন চান? না, আমাদের বক্তব্য হলো যে বর্তমান যে ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে আপনি নির্বাচনকালীন সরকারও বলতে পারেন। সরকারের ভিতরে
বর্তমান যে উপদেষ্টারা আছে তাদের যোজন বা বিয়োজনের কথা আমরা এখনো বলিনি। আমরা চাই যে তারা একটা নিরপেক্ষতা দেখাক। আমাদের জানানো হয়েছে যে সরকারের তরফ থেকে যে এই সরকারি নির্বাচনকালীন সরকার হিসেবে পালন করবে এবং তার মধ্যে কোনো সংযুক্তি বা বিযুক্তির কোনো সম্ভাবনা তারা এই মুহূর্তে দেখছেন না। আপনারা এই ব্যাপারটা নিয়ে সন্তুষ্ট কিনা? অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বাংলাদেশের সকল জনগণ মিলেই এই সরকারকে বসিয়েছে। কোন রাজনৈতিক দলের সদিচ্ছা বা ইচ্ছার কারণে এই সরকার গঠিত হয় নাই। তাহলে আমি মনে করি এই সরকার জনগণের সরকার। এটার মাধ্যম দিয়ে আমরা আগামী দিনে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আশা করি। তবে সেক্ষেত্রে এই সরকারের কিছু কিছু আচার আচরণ এবং কর্মপদ্ধতি এই সরকার নিরপেক্ষ কিনা সেই নিরপেক্ষতার বিষয়টাকে অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে, যার কারণে আমাদের দল সহ সম্ভাবনা যে 8টি দল আছে আমাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু আমরা কিছু কর্মসূচি নিয়ে মাঠে এখনো আছি এবং সেই কর্মসূচির ভিতরে আমরা আছি। অর্থাৎ আপনারা ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন না? আমরা ডক্টর ইউনূসের সরকারের যে সামগ্রিক ডিসিশনের ক্ষেত্রে ডক্টর মান্নান মানে বৈঠক করেছেন ডক্টর ইউনূস, আপনি অবস্থানের কথা বলছেন, সার্বিক সরকারের কথা বলছেন, কেন আপনি ডক্টর ইউনূসের কথা কেন বলতেছেন না যে তার নিরপেক্ষতা নিয়ে আপনার প্রশ্ন আছে? ডক্টর ইউনূসের যে সমালোচনা বা তার ব্যাপারে আমাদের যে বক্তব্য সেটা কিন্তু আমরা দলীয়ভাবে দিয়েছি। হ্যাঁ, আবার বলি সরকার প্রধান এটা স্পষ্ট করছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পাবেন না। পশ্চিমা কূটনীতিকদের প্রশ্নের জবাবে তিনি তো আর আমাদের সাথে এত কথা বলেন না, পশ্চিমা কূটনীতিকদের এবং প্রেসের সাথে কথা বলার ক্ষেত্রে তিনি এটা স্পষ্ট করছে এই ইলেকশন, যে ইলেকশন 2026 ফেব্রুয়ারি মাসে আসতেছে, সেই ইলেকশনে আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পাবে না। এখন আওয়ামী লীগে যারা ভোট দিতেন বা যারা আওয়ামী লীগের সমর্থক আছে তাদের প্রতি আপনাদের আহ্বান কি থাকবে এজ এ পার্টি এবং এজ এ মানে ক্যান্ডিডেট বোথ? আমি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে বলতে পারি, অ্যাজ এ পার্টি আমি পরে বলি। আমি মনে করি আওয়ামী লীগের উচিত হবে যদি আগামী নির্বাচনে তাদের দল অংশগ্রহণ করতে না পারে তাহলে পাকিস্তানের ইমরান খানের কায়দায় তাদের নিউট্রাল দাঁড়ানো উচিত। সবাই আপনার নিরপেক্ষ ভাবে দাঁড়াবে, আপনার মার্কা যে যা পেয়ে পারবে, তাহলে তাদের দল হয়তো তারা কিছুটা জামাতের ভোট কাটবে, আপনারা তারা কিছুটা জামাতের এনসিপির ভোট কাটবে, আপনারা আরামে নির্বাচিত হবেন। তার মানে তাহলে আপনার কথায় বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে জামাতের একটা আঘাত হয়েছে। আপনার কথা তাহলে বোঝা যাচ্ছে না না, আপনার লক্ষ্যটা বোঝা যাচ্ছে, জামাতের লক্ষ্যটা জামাতের কাছ থেকে শুনবো না। আপনার লক্ষ্যটা কি এরকম যে ঠিক আছে? আমি বলছি যে আওয়ামী লীগের উচিত হবে নিরপেক্ষভাবে ইমরান খান স্টাইলে নির্বাচনটা করা। আর আপনি যদি বলেন যে তাদের এখন কি করতে হবে, আমি যেমন আমার নির্বাচনী প্রচারণায় বলছি যে আপনার আওয়ামী লীগ যেহেতু রাজনীতি থেকে অপসারিত হয়েছে, বিদায় নিয়েছে, পালিয়ে গেছে, সুতরাং আপনার যে শূন্য স্থান এখন তৈরি হয়েছে সেই শূন্য স্থানে দ্বিতীয় সারি থেকে জামাতে ইসলাম প্রথম সারিতে আসছে। আমার একটা বিশ্বাস ছিল যে এনসিপি যে নতুন দলটি, এটা এই শূন্য স্থান পূরণ করলে আমাদের রাজনীতিতে ভাইব্রেন্ট আমরা 2-3টি দল পেতাম। এটা আমার একটা বক্তব্য। আওয়ামী লীগের যারা সমর্থক তাদের প্রতি বক্তব্যটা কি থাকবে আপনাদের, যে নতুন দল করেন বা ইয়াতে দাঁড়ান, তেহরিকে ইনসাফ হন, নতুন দল করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে পারবে, ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে পারবে ইমরান খানের স্টাইলে, আবার আমাদের ইমরান খান স্টাইলে। আর অথবা আমি যেটা চাইছিলাম, আমি যেটা বলতে পারি যে জামাতে ইসলামী এবং এনসিপি, আমাদের এনসিপি তো নতুন দল, আর জামাতে ইসলামী দ্বিতীয় সারি। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি এবং আওয়ামী লীগ, জামাতে ইসলাম এখন প্রধান সারিতে এসছে। এখন যে শূন্য স্থানটা তৈরি হয়েছে আওয়ামী লীগ বিদায়ের ফলে, সেইটা আমার একটা বিশ্বাস ছিল যে এনসিপি নতুন দল সেই জায়গাটা নিতে পারবে। কিন্তু আমরা দেখছি যে তাহলে ভালো হতো, মানে 3টা রাজনৈতিক দল ভাইব্রেন্ট থাকলে গণতন্ত্র ভাইব্রেন্ট থাকতো, আমি সেটা মনে করি। আচ্ছা ঠিক আছে, আপনার বক্তব্য যতটুকু বুঝলাম তো বুঝলামই। ডক্টর আব্দুল মান্নান, এই ব্যাপারে আপনার মন্তব্য আমরা শুনতে চাইবো যে আওয়ামী লীগের জন্য আপনারা কি বলবেন। আমাদের দর্শকরা একটি প্রশ্ন আপনাকে করছেন, আপনিও যদি এটি পুরস্কার করেন, আপনাদের দলের শীর্ষ নেতারা কি এইটা বলেছেন যে মানে অনেকে বলছেন এটা ভোট পাওয়ার জন্য রোজা আর পূজা একই জিনিস?